মানে মানে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেনি গাড়ির ভিতরে, সেই জন্য বলছি অক্ষত আছো। উল্টোপাল্টা কি করতে? মার্টিন? এজওয়ান চোখ টিপে মুচকি হেসে বলল, লাভ বাইট, এটাও হলেও তো দিতাম। মাহি মুখ ফিরিয়ে নিল। এজওয়ান গাড়িতে স্লো ভলিউমে গান ছেড়ে দিল। মাহি পরিবেশটাকে নর্মাল করার জন্য বলল, বক্সে গান বাজানোর কি দরকার? আপনার নিজের গানের গলায় তো যথেষ্ট ভালো। তো এখন কি আমার গান গাইতেই বলছো? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আর আবার এই কাউয়া মার্কা গলায় গান গাইতে হেব্বি মজা লাগে। মাহি গাড়ির জানালায় হাত ঠেকিয়ে হাতের তালুর উল্টো পিঠে ঠোঁটে সামনে রেখে বলল, নাইস সং। আপনার গানের চয়েস লিস্ট গুলোও সুন্দর। আই নো, ঠিক আমার মতোই সুন্দর, তাই না? মাহির খেয়াল সম্পূর্ণটা বাহিরের দিকেই ছিল। এজওয়ানের কথা আর তালে তালে বলল, মেবি। এজওয়ান মুচকি হাসলো। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই মাহি নেমে পড়ল। এজওয়ান গাড়িটা পার্কিংয়ে রেখে এসে দরজার পাসওয়ার্ড টাইপ করে দরজা খুলল। মাহি ভ্রু কুচকালো। সে খেয়ালই করেনি এটা। গতকাল তো পাসওয়ার্ড লাগেনি তার দরজা খুলতে, তাহলে আজ লাগছে যে? গতকাল তো পাসওয়ার্ড ছিল না দরজায়। ছিল না, ছিল না। আমি খাম নেওয়ার সময় যখন দরজা খুললাম তখন পাসওয়ার্ড লাগেনি। কারণ আমি ছিলাম, তাই লাগেনি। কিভাবে? দরকার কলিং বেল বাজা মাত্রই আমার ফোনে নোটিফিকেশন এসেছে। আমি ফোন থেকেই দরজাটা আনলক করেছি, সেজন্য আমার খুলতে পাসওয়ার্ড লাগেনি। ঢুকেছে এখন মাথায়। ও, তো পাসওয়ার্ড দেওয়ার কি দরকার? তালা লাগালেই তো হয়। এটা তো আর বাংলাদেশ না যে চোর এসে তালা ভেঙে জিনিসপত্র নিয়ে যাবে। তোমার মতো তো আমার মাথাটা মোটা না, কারণ আছে বলেই তো দিচ্ছি। মাহি মুখ ভ্যাংচাল। অনুষ্ঠানে বউকে নিয়ে কি সুইট সুইট কথা, বাপরে! আর বাড়ি ফিরে আসল রূপ দেখিয়ে দিচ্ছেন। এজওয়ান ভেতরে ঢুকে বলল, একটু ভালো মানুষ সাজছি, এর চেয়ে বেশি আর কিছু না। আই হেট ইউ। মি টু। শালি নিমক হারামি। মাহিও এবার বলে বসলো। শালানি মোখারাম। এজওয়ানের পা থেমে গেল। পেছনে ফিরে হাতের অ্যাওয়ার্ডটা নিচে রেখে বলল, কবে রে? মাহি দৌড়ে সোফার পেছনে আসলো। এজওয়ান মাহিকে ধরার চেষ্টা করছে। আপনি বকছেন বলেই তো আমিও আপনার পথ অনুসরণ করলাম। তাই? ওরে আমার শিষ্য, এই নাও তোমাকে আমি চুমু দেওয়াই খাচ্ছি। তুমিও তাহলে এখন আমাকে চুমু ব্যাগ দাও। কথাটা বলে এজওয়ান মাহিকে ধরে সোফায় বসিয়ে টাইট করে একটা চুমু খেলো গালে। তারপর নিজের গাল দেখিয়ে বলল, নাও এবার ব্যাগ করো। মাহি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু এজওয়ানের শক্তির কাছে কি আর মাহি পারে? পরিশেষে ছাড়া পাওয়ার জন্য গলায় কামড় বসিয়ে দিল। এজওয়ান ব্যথায় চোখ খিচে ধরল। হাতের বাঁধন ঢিল হতেই মাহি সরে গেল। এজওয়ান গলায় হাত দিয়ে সোফায় বসে বলল, ওরে হাই লেভেলের নোটে রে। চুমুর বদলে লাভ বাইট। মাহি ভুরু কুচকালো। আপনি আমাকে আবার বকলেন? কই না তো। নটি কি তাহলে? ইংরেজিতে বলছি নটি, আর নটি মিসেস দুষ্টু। মাহি ফ্রেশ হতে উপরে চলে গেল। এজওয়ান পরনে থাকা কোটটা খুলে বিড়বিড় করে বলল, তোমারে খাস বাংলা ভাষাতেই গালি দেওয়া উচিত সুইটহার্ট। এজওয়ান রুমে এসে দেখলো মাহি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ রিমুভ করছে। এজওয়ান কোটটা বিছানায় ফেলে শার্ট খুলে ওয়াশরুমে গেল গোসল করতে। গোসল শেষে শুধু একটা সাদা টাওয়েল পেঁচিয়ে বাহিরে আসলো। এজওয়ান আসতেই মাহিও ঢুকলো। এজওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো বা হাত দিয়ে ঝাড়া দিয়ে ব্যালকনিতে আসলো। মাহি গোসল শেষে জামা কাপড় পরতে গিয়ে বুঝলো সে জামা কাপড় সাথে করে নিয়ে আসেনি। এখন এজওয়ানের কাছে চাইলে বদলোক জামা কাপড় দেওয়ার নাম করে ভেতরে এসে বসে থাকবে আর বলবে আমার সামনে চেঞ্জ করো। মাহি দরজাটা একটু ফাঁকা করে পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো এজওয়ান নেই। স্বস্তির শ্বাস ফেললো। টাওয়েল পেঁচিয়ে রুমে এসে আলমারিটা খুলতে আকস্মিক এজওয়ানের গলার স্বর ভেসে আসলো। মাহির শরীর সাথে সাথেই বরফ হয়ে গেল। বদলোক এখন ইচ্ছে করে তাকে হ্যারাস করবে। এজওয়ান দরজা খোলার আওয়াজ পেয়ে পেছনে তাকিয়েছিল। মাহিকে শুধু টাওয়েলে ভেজা চুলে দেখে ব্যালকনিতে আর থাকা সম্ভব হয়নি, সেজন্য রুমে এসে বলল, হেই সেক্সি লেডি, এইবার বাহিরে এসো কেন? ঠিক থাকতে দিবা না নাকি আমাকে? মাহি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে দৌড় দিতে চাইলে এজওয়ান মাহির পেছন থেকে টাওয়েল টেনে ধরে। মাহি দাঁড়িয়ে যায়। কোথায় পালাচ্ছ? ছাড়ুন আমাকে। ফর হোয়াই? জামা কাপড় পরে আসতে দিন। তুমি তো আর জামা কাপড় বিহীন নেই। ইউ আর সেম লুকসি। মাহি আর চোখে তাকালো, সেও টাওয়েল পেঁচানো। মাহি টাওয়েল থেকে এজওয়ানের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ওফ, ছাড়ুন না আমাকে। নো, আমি কি জামা কাপড় পরবো না তাহলে? আমি তো বলি পড়া দরকার নেই, যেটা আছে শরীর সেটাও খুলে ফেলো।
আমি কি পরপুরুষ নাকি যে আমার সামনে তোমার টাওয়ালে বিছিয়ে রাখতে হয়? ছাড়ুন তো, আমার লজ্জা লাগছে এভাবে। না, খোলো খোলো বলছি, এখনই খোলো, আমি খুলছি। কথাটা বলে জোরে টাওয়েল ধরে টান দিলে মাহি এবার পেছনে ফিরে বলল, লুচ্চা বেটা, খবিস বেটা, ছাড়ুন আমার টাওয়েল। আপনার শরম নাই থাকতে পারে, তাই বলে কি আমার শরম নাই? বেশরম কোথাকার। এজওয়ান মাহিকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল। আগে একটা ছবি তুলে নিই, ওয়েট, তারপর জবাবটা দিচ্ছি। এজওয়ান ফোনটা নিয়ে মিররে দুজনের ছবি তুলল। তারপর মাহিকে ছেড়ে দিতে মাহি দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে এজওয়ান নিজের টাওয়েলটা সামনের দিকে মেলে ধরে বলল, ইয়েস, আমি বেশরম, তোমার স্বামী একটা বেশরম। এই নাও, দেখো দেখো, থাকা ওইদিকে, দেখতে পাচ্ছ কিছু? লুক তৈরি করলো বেটি, লুক। মাহি পেছন ফেরার সাথে সাথে এজওয়ান টাওয়েল চেপে ধরল, মুখ বাঁকিয়ে বলল। লুচ্ছে লোভী মেয়ে, দেখা জন্য আবার পিছনে থাকায়। মাহি ওয়াশরুমে ঢুকে যায়। এজওয়ান অফ হোয়াইট রঙের ট্রাউজার আর ঢিলে একটা হাফাতার শার্ট পরে। ততক্ষণে মাহি ড্রেস পরে চলে আসে। এজওয়ান অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে রুম থেকে বেরোতে নিলে মাহি বলল, কোথায় যাচ্ছেন? আসো একসাথে যাই। মাহি এজওয়ানের পেছন পেছন আসলো স্টাডি রুমে। একপাশে কাচের একটা বড় আলমারি, তার ভেতরে অসংখ্য অ্যাওয়ার্ড। মাহি সেগুলোর দিকে তাকিয়ে বলল, কার এগুলো? এই কেমন প্রশ্ন, কার হতে পারে এগুলা? আপনার? ইয়েস বেবস। এজওয়ান অ্যাওয়ার্ডটা নিয়ে যথাস্থানে রেখে আসলো। মাহি জিজ্ঞাসা করলো, কয়টা আছে এখানে? আজকেটা নিয়ে 149টা। কি, 149? মাহি গুনে দেখলো আসলে 149টা আছে। এত পুরস্কার কিসের? খেলাধুলা, গান, পড়াশোনা, প্রজেক্ট, বেস্ট ফ্রেন্ড সব মিলিয়ে এই আমার 29 বছর অ্যাচিভমেন্ট এইগুলো। বাহ, নোবেল পুরস্কারটাই পাওয়ার বাকি তাহলে আপনি। আশা করছি সেটাও পেয়ে যাব। নামি দামি মানুষ, পেতেই পারেন, অসম্ভব কিছু না। আমাকে কাল একটু শপিং মলে যেতে হবে। আমাকেও বের হতে হবে, তো তোমার শপিং মলে পৌঁছে দিতে আমি লেবে যাব। ওকে। সোলেমান আজ ঢাকা ব্যাক করবে, সেজন্য আফিয়া সুলতান নিজ হাতে ছেলের পছন্দের সব খাবার রেঁধে খাইয়েছে। বিকেল হতে সোলেমান চলে যায়। যাওয়ার আগে বউকে জড়িয়ে ধরেছিল, অনেকক্ষণ পেটে চুমু খেয়ে বাচ্চাটার উদ্দেশ্যে বলে গেছে, বাবা ভালো বাচ্চা হয়ে থাকবে, মামাকে কষ্ট দিবে না একটু। আমি কিন্তু মামার সাথে নেই, তুমি আসো তো, তাই মামা কষ্ট পেলে কিন্তু আমি তোমাকে বকানি দেব। তুমি মামার খেয়াল রাখবে শুধু, আর আমি তোমাদের খেয়াল রাখবো, ডিল ডান। মেহেরিন হেসেছে সে কথা শুনে। বাপ হওয়ার সংবাদ শুনে বেটার এমন পাগলামি দেখে মেহেরিন না হেসে পারে না। চলে আসার সময় মেহেরিন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সোলেমান গাড়িতে উঠে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে যায়। বাতাসি আজ মিষ্টি কালার একটা কুর্তি পরেছে, রুমাইসা কিনে দিয়েছে তাকে। তারপর বিকেলে আকাশটা একটু মেঘলা হতে সোলেমান যাওয়ার পর তারা ছাদে উঠে কটা ছবি তুলেছে। বলা বাহুল্য বাতাসিকে এখন আর আগের মতো গাইয়া খ্যাত লাগে না, তাকে এখন যথেষ্ট স্মার্ট লাগে। রুমাইসার সাথে সে স্কিন কেয়ার করে, পার্লারে যায়। জীবনটা সুন্দর লাগছে বাতাসির এখন। রুমাইসা তার আর বাতাসির কয়েকটা ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে ছেড়ে দিল, সাথে ক্যাপশন লিখে দিল, সৌন্দর্যে পাগল পুরুষেরা কি আর বোঝে কৃষ্ণাঙ্গ কালো মেঘের নারীর হৃদয়ের গভীরতা। পিক ক্যাপশন আপলোড করার সাথে সাথে একটা পোস্ট সামনে আসলো, সেখানে তেহরানের ছবি। ছবিটা এমন যে তেহরান মাথায় গামছা বেঁধে গরুর পাশে দাঁড়িয়ে আছে। বাড়িটা সম্ভবত মেহেরিনদের। ক্যাপশন দেওয়া, এই গরু চোরটা কেউ পেলে সেখানে পেটানো শুরু করবেন। কত বড় সাহস, গরু চোর আমার বউ চুরি করতে যাচ্ছে। রুমাইসা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট চেক করলো, সবাই মজা নিচ্ছে তেহরানকে নিয়ে। তেহরানের আইডি একটা কমেন্ট চোখে আসলো। তেহরান কয়েকটা রাগের ইমোজি দিয়ে বলেছে, আপনার সাহস তো কম না, আপনি আমার ছবি নিয়ে এইভাবে মিমিক্রি করছেন। কোনো ভদ্র ঘরের ছেলেরা এমন ফাজলামো করে না। আর আপনার বউ চুরি করেছে মানে, শি ইজ মাই উইবে। তুর্ণ একটা হাহা দিয়ে বলেছে, তোমার উইবে, বাট শি ইজ মাই ওয়াইফে। সো দূরে থাকো তার থেকে, পরের বার এর চেয়ে বাজে কিছু করবো। রুমাইসার কপালে হাত, সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো তেহরানের, এই বেন, আপনার অনলাইনের প্রাধান্য সংসারের মিথ্যা স্বামী এসব কি শুরু করছে? আমাকে গরু চোর বউ চোর বলছে। আমার পরিচিতরা অলরেডি ফোন করা শুরু করেছে আমাকে। আমি দেখছি। মেসেজটা সেন্ড করে রুমাইসা তুর্ণকে ফোন করলো আর বলল পোস্ট ডিলিট করতে। এভাবে একজনকে হ্যারাস করার কি মানে? তুর্ণর সাথে সাথে ডিলিট করলো না, 1.5 ঘন্টা পর ডিলিট করলো। ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে ছবিটা। তেহরানের ফ্রেন্ডরা
ছবির আর ক্যাপশনটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, একেই বলে অতি চালাকের গলায় ধরে। তেহরান কুশন ছুঁড়ে মারছে তাদের উপর। তানভীর বোকা বসে বসে দেখছে কিন্তু কিছুই বুঝছে না। সৈকতের দিকে তাকিয়ে বলল, হাসছো কেন? তোমরা এমন বোকার মতো কি হয়েছে কি? তেহরান সৈকতকে শাসালো। সৈকত সেটার তোয়াক্কা না করে ছবিটা তানভীরকে দেখিয়ে বলল। তানভীরের চোখ বড় বড় হয়ে গেল। ফোনটা নিয়ে দৌড়ে মাকে দেখাতে চলে গেল। সন্ধ্যার পরপর সুলতান নিবাসে দুটো পার্সেল আসলো, একটা আমিরুল সুলতানের নামে আর একটা রুমাইসার নামে। রুমাইসা তখন বাতাসিকে নিয়ে স্কিন কেয়ারে ব্যস্ত নিজের রুমে। আমিরুল সুলতানই রিসিভ করলো পার্সেলগুলো। নিজের পার্সেলের উপরে ডিয়া শ্বশুর মশাই নামটা দেখে হকচকিয়ে গেল। শ্বশুর বলতে তো মেহেরিনের, তার মানে কি মেহেরিনা নিয়েছে? আমিরুল সুলতান মেহেরিনকে ডেকে জিজ্ঞাসা করলো পার্সেলটা পাঠিয়েছে কিনা। মেহেরিন না জানালো। আমিরুল সুলতান রুমাইসার পার্সেলটা তার হাতে দিয়ে বলল রুমাইসাকে দিয়ে আসতে। তারপর নিজের পার্সেলটা কৌতূহল নিয়ে খুলতে লাগলো। একটা চিঠি আর একটা ব্র্যান্ডের পাঞ্জাবি। চিঠিটা খুলে দেখলো তাতে লেখা আছে, ডিয়ার শ্বশুর আব্বা, পাত্রের শুরুতে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আপনার সাথে সরাসরি কথা বলার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে যে বলবো সেটা বুঝে উঠতেই শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে ঠিক করেছেন তেহরান নামে একটা ছেলের সাথে। দেখুন শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আপনার মেয়েও সেম, সেও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আপনার ছেলে আমাদের এই সম্পর্ক মানতে নারাজ। তার কাছে তেহরানকে ভালো লেগেছে। আমি আপনার ছেলের সাথে তর্ক করিনি। সুমন্দি মানুষ তর্ক করা সাজে না, সেজন্য শ্বশুর আব্বার কাছে বিচার চাচ্ছি। আপনার মেয়েটাকে বড্ড ভালোবাসি আমি। অন্যত্রে বিয়ে না দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। বিশ্বাস করুন, আপনার মেয়েকে আমি সর্বদা আগলে রাখবো। কোনোদিন কষ্ট পেতে দিব না। আর ধরুন ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা হিসাবে দিয়ে দিন না আপনার মেয়েটাকে আমার হাতে। সামনে তো ঈদ, ফিতরা জাকাত মনে করে হলেও দিয়ে দিন। আল্লাহর কসম বলছি, তার অযত্নে হবে না আমার কাছে। অতএব বিনীত প্রার্থনা এই যে আপনি আমাকে আপনার ছেলের মতো রিজেক্ট করবেন না। আমার এই আবেদনটা মঞ্জুর করে বাধিত করবেন। আর হ্যাঁ, পাঞ্জাবিটা আমাদের বিয়ে যেদিন পাকা করবেন সেদিন পরবেন। আপনার সাথে ম্যাচিং করে সেম পাঞ্জাবি কিনেছি আবার। আপনার একমাত্র মেয়ে জামাই তূর্ণ। আমিরুল সুলতান হতবিহ্বল হয়ে গেল এই চিঠিটা পড়ে। সাথে সাথে সোলেমানকে ফোন করলো। সোলেমান সবে ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছে। বাবার ফোন পেয়ে রিসিভ করে হ্যালো বলতেই এপাশ থেকে আমিরুল সুলতান বলল, তরুণটা কে? তরুণ আর রুমাইসা একে অপরকে ভালোবাসে, কথাটা সত্য? আর তুই তরুণকে রিজেক্ট করেছিস কেন? ছেলেটা আমার কাছে বিচার দিয়েছে। সোলেমান বিরক্তির সহিত কপাল স্লাইড করলো। বিড়বিড় করে বলল, আহাম্মক একটা। হ্যাঁ, রিজেক্ট করেছি। কি বিচার দিয়েছে শুনি? এখন সে ভিক্ষা চাইছে রুমাইসাকে, বলেছে ফিতরা জাকাত হিসেবে দান করুন। হ্যাঁ, বলে দাও। কোনো বড় লোককে আমরা ফিতরা জাকাত ভিক্ষা দেই না। এতই যখন রুমাইশাকে ভালোবাসে, সামনে আসি যেন। তখন দেখবো রুমাইশা তাকে ভালোবাসে কিনা। পচা ডিম ছুঁড়ে মারবে ওর উপর, আই এম শিওর। পচা ডিম ছুঁড়ে মারবে কেন? সেটা তরুণই ভালো জানে। এখন রাখছি, ড্রাইভ করছি। সোলেমান কেটে দিল ফোন। ইয়াসিন এর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আর আসলেই শুধু কালো বাতাসির কথা মনে পড়ে, কারণ তার নিত্যদিনের কাজকর্মগুলো বাতাসি করে দিত। এখন তার অধোয়া জামা কাপড় পরতে হয়, হোটেলে খেতে হয়। হ্যাঁ, আগে নিজেরগুলো নিজে করতো, কিন্তু হুট করে একজন সেই দায়িত্ব পালন নিয়ে এখন চলে গেলে সমস্যায় পড়তে হবে না? নিজের কাজকর্ম কি আর নিজের করতে ইচ্ছে করে এখন? রুমের এক সাইডে ঘামে ভেজে অপরিষ্কার জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। প্রতিদিন একটা করে খুলে রেখে যায়। হোটেলে খাবারগুলো এখন কেমন স্বাধীন লাগে, পুরোই বিরক্ত লাগছে। ক্লান্ত দেহ নিয়ে কোনো রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। খাবার আনতে মনে নেই, রাতে আর খাবে না। এপাশ ওপাশ করলো। ধুর, ভালো লাগছে না ইয়াসিনের। কুশন দিয়ে মাথা চেপে ধরলো। শালার তাতেও ভালো লাগছে না। উঠে সিগারেট ধরালো। সিগারেট মুখে নিয়ে বেলকনিতে আসলো। পকেট থেকে ফোনটা বের করলো। বাতাসিকে কি একবার ফোন করবে? যাওয়ার পর থেকে একবারও করা হয়নি ফোন। করবে কি করবে না ভাবতে ভাবতেই ইয়াসিন মনের বিরুদ্ধে গিয়ে এবার বাতাসিকে ফোনটা করেই বসলো। দুবার কেটে যেতে তৃতীয়বার রিসিভ হলে ফোনের ওপাশ থেকে ভেসে আসে, হঠাৎ করে আজকে ফোন দিলেন যে আমাকে, কোনো দরকার? ইয়াসিন একটা স্বস্তির শ্বাস ছাড়লো গলার স্বর শুনে, কিন্তু পরক্ষণে কোনো দরকার এটা শুনে গম্ভীর গলায় বলে, কি আশ্চর্য, দরকার ছাড়া কি কেউ কাউকে ফোন দিতে পারে না? বাতাসির ভ্রু কুচকে আসে সে কথা শুনে। কালো বাতাসের সাথে নিশ্চয়ই খেজুরে আলাপ করার জন্য ফোন দেননি।
কোনো দরকার সেজন্যই ফোন দিয়েছেন? কি দরকার সেটা বলুন। ইয়াসিন সিগারেটের ধোঁয়া বাতাসের সাথে ছেড়ে দিয়ে বলল, বাড়ি ফিরবে কবে? বাড়ি ফিরবো কেন? আমার কি বাড়ি ফেরার কথা ছিল? আর তাছাড়া আপনি তো এটাই চাইতেন, আমি যেন আপনার বাড়ি, আপনার জীবন সব কিছু ছেড়ে চলে যাই। সেটাই তো হচ্ছে। তাহলে আমাকে আবার এটা জিজ্ঞেস করার কি মানে? কি আশ্চর্য, বাড়ি ফিরবে না? এখনো তো বাতাসই তার স্ত্রী শান্ত স্বরেই বলল, ডিভোর্সটা তো এখনো হয়নি। সেজন্য কি বারবার অপমানিত হওয়ার জন্য আপনার বাড়িতে পড়ে থাকতে বলছেন? ইয়াসিনের এমন কথা শুনে মাথাটা বিগড়ে গেল। তেরা তেরা কথা বলছো কেন? এমনভাবে বলছো যেন তোমার শূন্যতায় আমি মরে যাচ্ছি। বাতাসি তার ছিল্লের সহিত হেসে পড়ল। ও মা, সেটা আমি কখন বললাম? হ্যাঁ, আপনি আমার শূন্যতায় কেন মরতে যাবেন? আপনি তো বেঁচে যান আমি মরলে। ইয়াসিন এবার রেগে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ। তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে। যেমনটা ভুল হয়েছিল আমাকে বিয়ে করে, আশা করছি ভুল এগুলো এবার সব শুধরে নেবেন। উপদেশ চাইনি তোমার কাছে। রাখো ফোন। বাতাসি সত্যি সত্যি রেখে দিল ফোন। ইয়াসিন আশ্চর্য হলো। রেখে দিতে বলল আর অমনি রেখে দিল ফোন। বেয়াদব মেয়ে কোথাকার। ফোনের দিকে একবার তাকিয়ে বিড়বিড় করে বলল, ভালো হয়েছে না ফোন করে? মুডের আরো 12টা বাজাইছিস। নে এবার পার্টি কর শালা। ইয়াসিন ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলো। 2-3 মিনিট স্ক্রল করতেই রুমাইসার পোস্ট সামনে আসলো। যেহেতু তারা ফেসবুকে অ্যাড আছে, রুমাইসার পাশে ওটাকে বাতাসি চেনাই তো যাচ্ছে না। ইয়াসিন অজান্তে লাভ রিয়েক্ট দিল ছবিগুলোতে। তারপর কমেন্ট সেকশনে যেতে এক একজনের কমেন্টগুলো দেখলো বাতাসিকে নিয়ে। মেয়েটা মায়াবতী তো। মেয়েটা কে হয় আপনার? সিঙ্গেল আছে মেয়েটা? রুমাইসার প্রশংসা করলো অনেকে। লাস্ট দুটো কমেন্টে চোখ গেল ইয়াসিনের। একটা তূর্ণ নামের আইডি থেকে, আরেকটা ডক্টর আয়নের আইডি থেকে। তূর্ণ লিখেছে, মায়াবতী রূপবতী এক ফ্রেমে, একজন বউ আর একজন ছোট বোন। ইয়াসিনের মাথা ঘুরে গেল। কোনজন বউ আর কোনজন ছোট বোন? ডক্টর অয়ন আবারও লিখেছে, ব্ল্যাক ডায়মন্ড আর হোয়াইট ডায়মন্ড নাইস, বাট ব্ল্যাক ডায়মন্ডের মূল্য কিন্তু হোয়াইট ডায়মন্ডের থেকেও বেশি। ইয়াসিন ফেসবুক থেকে বেরিয়ে আসলো। আজাইরা কথাবার্তা, ঢংমার্কা কথা। কালো মানুষের মূল্য শুধু ফেসবুকের চুদানির পোয়াদের কাছে। বাস্তব জীবনে কতটা মূল্য যে দিত তা জানা আছে ইয়াসিনের। গায়ে শার্ট জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে হোটেলের উদ্দেশ্যে খেতে। হোটেলে আসার পথে রাস্তায় বাতাসির ম্যাম তিন্নির সাথে দেখা হয়। তিন্নি আগে ইয়াসিনকে ডেকে দাঁড় করায়। ইয়াসিন প্রথমে খেয়াল করেনি। তিন্নি দৌড়ে এসে শার্টের হাতা ধরে টান দিতেই খেয়াল করেছে। আকস্মিককে এভাবে শার্ট টেনে ধরায় বিরক্তির সাথে কিছু বলতে গেলে তিন্নিকে দেখে বলল, এসব কি ধরনের অভদ্রতা? তিন্নি হেসে বলল, সরি, এতবার করে ডাকছিলাম, শুনছিলেন না বলে এমন করা, দুঃখিত। ডাকছেন কেন? কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাবেন? নিয়ে গেলে অবশ্যই যাব। ইয়াসিন হাঁটা ধরল। এমনি এই শরীর ভরা রাগ, তার উপর এমন ন্যাকা কথাবার্তা ভালো লাগছে না। তিন্নি ইয়াসিনের পেছন পেছন আসতে আসতে বলল, বলুন না কোথায় যাচ্ছেন। হোটেলে যাচ্ছি খেতে মা। এবার একটু ক্ষান্ত দিন আমাকে। মা ডাক শুনে মুখটা চুপসে গেল তার। কেন? বাসায় ভাত নেই আর বাতাসে আসছে না যে কয়েকদিন স্কুল ধরে? কোনো সমস্যা? ঢাকা নেই, বাতাসি বাড়ি গেছে। ফিরবে কবে? জানি না। ও আচ্ছা। ইয়াসিন হাঁটা থামিয়ে দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন আমার সাথে? আমিও যাচ্ছি খেতে, চলুন একসাথে যাই। ইয়াসিন হাঁটা ধরল। হোটেলে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলে সেম টেবিলে অপর পাশে তিন্নি গিয়ে বসলো। ইয়াসিন একবার তাকিয়ে ভাত খাওয়ায় মনোযোগ দিল। বাতাসির বান্ধবী কোচিং শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হোটেল সামনে পড়ে কিছু ভাজা পোড়া কেনার জন্য দোকানে আসতেই ভেতরে বাতাসির স্বামী আর তিন্নি ম্যামকে একসাথে খেতে দেখে ছবি তুলে নিল বাতাসিকে দেখাবে বলে। তারপর পেঁয়াজু আর বেগুনি নিয়ে মেয়েটা চলে গেল বাসায়। দিনটা আজ শুক্রবার। এজওয়ান ল্যাবে যাওয়ার জন্য একটা ব্ল্যাক হুডি পরেছে। মাহি অফ হোয়াইটের ভেতরে বেবি পিঙ্ক কালারে চেরি ফুলের ফ্লোরাল গাউন পরেছে। তার লংটা হলো হাঁটুর একটু নিচ অব্দি, পায়ে অফ হোয়াইট শু, মাথায় কাপড়ের হেয়ার বান যেটা সামনে থেকে পেছনে ফেলানো, কিছু বেবি হেয়ার সামনের দিকে বের করা। পুরাই কিউট কিউট বারবি ডল লাগছে এজওয়ানের কাছে। এজওয়ান মাহিকে শপিং মলে নামিয়ে দিয়ে ল্যাবে চলে গেল। এজওয়ান নতুন কিছু আবিষ্কারে ট্রাই করবে এবার। বিকেলের দিকে সিডনির কিং ক্রস শহরটা কালো মেঘের বাহুডোরে আবদ্ধ হয়ে গেল। কিং ক্রস শহরে
ডারবিনের জঙ্গলটা তখন তীব্র বাতাসে এলোমেলো। সেই বাতাসকে তোয়াক্কা না করে শো শো আওয়াজ তুলে ছুটে চলেছে একটা ব্ল্যাক রঙের গাড়ি। গাড়িটা গিয়ে থামলো গভীর জঙ্গলের এক পুরনো দোতলা বাড়িতে। আজ কিছু মেয়েকে পাচার করা হবে আমেরিকার একটা দ্বীপের উদ্দেশ্যে, যেখানে নারীদের কিনে নিয়ে বিভিন্নভাবে শোষণ করা হয়। মনিস্টার কালো লম্বা এক ওভারকোট পরে নামলো গাড়ি থেকে, সাথে নামলো বন্দুক হাতে নেওয়া গার্ড। সবাই মনস্টারকে দেখে কুর্নিশ জানালো। মনস্টার সোজা ভেতরে ঢুকে গেল। নিজের কক্ষে ঢুকে তার পার্টনারকে জিজ্ঞাসা করলো, মেয়েগুলোকে প্রস্তুত করা হয়েছে? মনস্টারের পার্টনার লিস্ট দেখালো। মনস্টার সেটা দেখতেই তার পার্টনার বলল, একটা বৃদ্ধ মহিলাও আছে এবার। আপনি তো অনেক দিন ছিলেন না অস্ট্রেলিয়ায়। হাইনা নিয়ে এসেছিল ওনাকেও পাচার করা হবে এদের সাথে। মনস্টারের কপালে দুটো ভাঁজ পড়ল, যা আড়ালেই রয়ে গেল। তারা তো কোনো বৃদ্ধ মহিলা পাচার করে না। তাহলে মনস্টার দেখতে চাইলো। পার্টনার সেই কক্ষে নিয়ে গেল। মনস্টারের পায়ে আওয়াজ শোনা যাচ্ছে কেবল। বন্দী হয়ে থাকা মহিলাটা পাওয়ার আওয়াজ শুনে দরজার দিকে তাকিয়ে বলল, কে কে এসেছো? কে? আমার ছেলে এসেছে? ওকে তোমরা জানিয়েছিলে আমাকে যে তোমরা বন্দি রেখেছো? ও জানলে তোমাদের শেষ করে দিবে। মনস্টার দরজায় এক হাত ঠেকালো। পাগল মনে হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে ধরে আনা হয়েছে? বাংলাদেশ থেকে। দেখে তো বাংলাদেশি মনে হচ্ছে না। তা বলতে পারবো না, শুধু ছেলে করে। ঠিক আছে, হাইনা কি পাচার করতে বলেছে তাকে? হ্যাঁ। ওকে, তাহলে পাঠিয়ে দাও বাকি মেয়েদের সাথে। হাইনা এ ব্যাপারে আমাকে কিছু জানায়নি কেন? দুজন লোক এসে মহিলাটাকে ধরে নিতে চাইলে মহিলাটা যেতে চাইল না। ছোটাছুটি করা শুরু করলো। বারবার ছেলে ছেলে করে মনস্টারের কান ঝালাপালা করে দিল। মনস্টার এবার স্বয়ং নিজে গিয়ে মহিলাটাকে ধরে টানতে টানতে বাকি মেয়েগুলোর কাছে রেখে আসলো। মনস্টার চলে আসার পথে শুনেছিল মহিলাটা বারবার করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমার ছেলের সাথে দেখা করতে দাও। আমার ছেলেটা কেমন আছে জানি না। ওর কি আমার কথা মনে পড়ে? খুব কাঁদে মা মা করে। ওকে আমি দেখতে চাই, একটু দেখা করাও না। আমার ছেলেটা দেখতে কেমন হয়েছে? মেয়েদের চোখে জল চলে আসলো এই মহিলার এমন ছেলেকে নিয়ে আহাজারি করতে দেখে। দুর্ভাগা মায়ের দুর্ভাগা। ছেলেটা হয়তো জানতেই পারছে না বা কখনো জানতেই পারবে না তার মাকে কেউ আমেরিকার ভয়ঙ্কর এক জায়গায় পাচার করে দিচ্ছে, যেখান থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব। রাতের দিকে বাড়ি ফেরার পথে আচমকা বৃষ্টি নামলো। ঝোড়ো বাতাসে রাস্তা প্রায় ফাঁকা। গাড়ি চালাতে চালাতে এজওয়ান ফোন করলো মাহিকে। ফোন ধরতেই জানতে পারলো মাহি বাড়িতেই আছে। কথাটা শুনে ফোনটা কেটে দিল এজওয়ান। আবারও মন দিল ড্রাইভিংয়ে, কিন্তু আজ যেন মনটা স্থির থাকছে না। স্টিয়ারিংয়ে হাত থাকলেও তার মন বারবার অন্য কোথাও সরে যাচ্ছে। বাইরে তীব্র বাতাস, ঝমঝম বৃষ্টি, সবকিছুই অদ্ভুতভাবে অসহ্য লাগছে তার। হঠাৎ মনে হতে লাগলো বুকের ভেতরটা যেন খাকা করছে, যেন অদৃশ্য কিছু একটা তার জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। কিন্তু মাহি তো ঠিকই আছে, তাহলে এমন লাগছে কেন? অস্থির হয়ে এজওয়ান ফোন করলো তার বাবাকে। কয়েকবার রিং হওয়ার পর ফোন ধরলেন তিনি। ঘুম জড়ানো কণ্ঠে জানালেন তিনি একটু আগে ঘুমাচ্ছিলেন। বাবার সাথে দু একটা কথা বলে ফোনটা কেটে দিল এজওয়ান। এরপর সে ফোন করলো সোলেমানকে। এজওয়ানের কণ্ঠ শুনে সোলেমান বুঝে গেল কিছু একটা ঠিক নেই। কি হয়েছে? তোর গলা স্বর এমন শুনেছে কেন? এজওয়ান ধীরে বলল, জানি না ভাইজান, হঠাৎ করে কিছু ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। কোথায় তুই? বজ্রপাতের শব্দ পাচ্ছি, সাথে গাড়ির আওয়াজও। আমি বাইরে গাড়িতে আছি। সোলেমান বিরক্ত গলায় বলল, পাগল নাকি তুই? এমন ঝড়ের মধ্যে ড্রাইভ করছিস? জ্বর হচ্ছে। বাইরে জোরে কিছু হচ্ছে না ভাইজান, আমার ভিতরে কালবৈশাখী জ্বর বয়ে যাচ্ছে। নিজেকে ভীষণ হ্যাপিনেস লাগছে। কিছুক্ষণ চুপ থেকে সোলেমান বলল, আচ্ছা শান্ত হ, ঝড়টা না থামা পর্যন্ত ড্রাইভ করিস না। গাড়ি কোথাও সাইডে থামা, আমি বাইরে আছি, পরে ফোন করছি। ফোনটা কেটে দিল এজওয়ান। চারিপাশ দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে, আলো চড়িয়ে অন্ধকার চিরে সামনে চলে যাচ্ছে। কিন্তু এজওয়ানের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, তার হাত স্টিয়ারিংয়ে স্থির। তবুও গাড়িটা আর চলছে না। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন থমকে গেছে তার চারিপাশে। হঠাৎ তার মনে হলো সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। বুকের ভেতর যেন অক্সিজেনের অভাব হচ্ছে। তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে গভীর শ্বাস নিতে লাগলো বারবার। ঝুম বৃষ্টিতে কয়েক মুহূর্তে তার পুরো শরীর ভিজে গেল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে রাস্তায় বসে পড়ল এজওয়ান। বুক চেপে ধরতেই অনুভব করলো গালে গরম কিছু। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে হয়তো, কিন্তু এজওয়ান বোঝার আগে সেই জল মিশে গেল বৃষ্টির পানির সাথে। এজওয়ান মাথা তুলে আকাশের দিকে তাকালো। তারপর হঠাৎ করে বুক ভাঙা কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আই নিড টু কার, মোর কার।
বৃষ্টি আরো জোরে নামতে লাগলো, যেন মনে হলো আকাশটাও আজ এজওয়ানের সাথে পাল্লা দিয়ে কাঁদতে চাইলো খুব। কিন্তু আজ হঠাৎ করে কিসের এত যতনা? এজওয়ানের হুট করে ছেলেটা কাঁদতে চাইছে কেন? একটু শান্তির জন্য বা এমন মরিয়া হয়ে উঠেছে কেন? তার কি বা হারানোর আছে? সবই তো ভালো আছে, তার কাছেই আছে। তাহলে এজওয়ানের বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। বাইরে তখনও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে। চারিদিকে বাতাসে এক অদ্ভুত শীতলতা। দূরে কোথাও বজ্রপাতের আলো ঝলসে উঠছে, আবার মুহূর্তেই সব গিলে খাচ্ছে গভীর অন্ধকার। গাড়ির শব্দ কানে আসতেই মাহি বুঝে গেল এজওয়ান এসেছে। সন্ধ্যা থেকে সে লোকটারই অপেক্ষায় ছিল। ঝড়ের কারণে পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা, নিঃশব্দ, একটু ভুতুরে লাগছিল। দরজায় পাসওয়ার্ড টিপে এজওয়ান ভেতরে ঢুকতেই মাহি ঘাড় কাত করে তাকালো। এজওয়ানের পুরো শরীর ভিজে একাকার, কালো হুডির প্রান্ত বেয়ে টপটপ করে পানি পড়ছে মেঝেতে। মাহি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করলো, ভিজলেন কি করে? এজওয়ান সোজা সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে দীর্ঘ এক শ্বাস ফেলল। ক্লান্ত ভারী কণ্ঠে বলল, ঠিক জানি না। এমন কথায় মাহির কপাল কুঁচকে গেল। জানে না মানে? এজওয়ান কিভাবে ভিজেছে সেটা এজওয়ান নিজেই জানে না। সে আর কিছু না বলে উপরে উঠে গেল। রুমে গিয়ে দেখে এজওয়ান ইতিমধ্যে ভেজা জামা কাপড় বদলে ফেলেছে। শুকনো শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে দিচ্ছে। মাহিকে আয়নার ভিতর থেকেই দেখে বলল, আমাকে এক মগ কফি এনে দিতে পারবে? মাহি ছোট্ট করে মাথা নেড়ে বলল, এখনই আনছি। মাহি নিচে চলে গেল। রুমে একা দাঁড়িয়ে রইল এজওয়ান। শার্টের বোতাম লাগাতে লাগাতে হঠাৎ তার চোখ আটকে গেল গলায় ঝুলে থাকা চেনের দিকে। পাতলা রূপালি চেনটা। এই চেনটা নিয়ে এজওয়ান বাবার কাছ থেকে একটা গল্প শুনেছিল। বাবা বলেছিলেন এটা নাকি এক নোংরা মহিলা বানিয়েছিল এজওয়ানের জন্য, খুব যত্ন করে, খুব ভালোবাসা দিয়ে নিজের ছেলের জন্য। সেই মহিলাটা আর কেউ নয়, এজওয়ানের মা। কতবার যে সেই চেনটা খুলে ফেলে দিতে চেয়েছে। একবার তো সত্যি খুলে ফেলে দিয়েছিল, কিন্তু 1 ঘন্টাও থাকতে পারেনি সেটাকে ছাড়া। পাগলের মতো খুঁজে বেরিয়েছে। শেষে আবার খুঁজে এনে গলায় পড়েছে। আজ প্রায় 29 বছর ধরে এই চেনটা তার সাথে আছে। চেনটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে হঠাৎ তার মনে পড়ে গেল অনেক পুরনো কিছু ছবি। তখন তার বয়স মাত্র 3 থেকে 5 বছরের মধ্যে। সে জানতো না পরকীয়া কি, জানতো না তার মা আসলে কি করেছে। সবার মা আছে, তার মা নেই কেন? সবার মা সবাইকে নিতে স্কুলে আসে, তার মা কেন আসে না? কেন খাইয়ে দেয় না? কেন আদর করে গালে কপালে চুমু খায় না? কেন রাত হলে বুকে জড়িয়ে ধরে কবিতা গান শোনাতে শোনাতে ঘুম পাড়ায় না? ছোট্ট এজওয়ান তখনই চেনটাকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে মাম্মা মাম্মাম বলে। ঘরের এক কোণে থেকে আরেক কোণে ছুটে বেড়াতো, মাকে খুঁজে বেড়াতো। অনেক রাত এমন গেছে বাশার সুলতান বাংলাদেশে আর ছোট্ট এজওয়ান অস্ট্রেলিয়ায় একা ঘুমাতে না পেরে কাঁদতে কাঁদতে পুরো রাত জেগে কাটিয়েছে। কষ্টের সময় সে মাকে পায়নি, ঠিকমতো বাবাকেও পায়নি। যে বয়সে একটা শিশুর সবচেয়ে বেশি দরকার হয় বাবা মায়ের আদর, সে বয়সে এজওয়ান ছিল প্রায় এতিমের মতো। অস্ট্রেলিয়ার রাস্তায় বের হলে সে মানুষ ধরে জিজ্ঞাসা করত, তোমরা আমার আম্মাকে দেখেছো? আমার আম্মা কোথায় গেছে জানো? বাশার সুলতান একদিন তাকে বলেছিল, তোর মাম্মাম স্টার হয়ে গিয়েছে। ছোট্ট এজওয়ান তখন নিষ্পাপ চোখে লোকজনকে বলতো, আমাকে স্টারের কাছে নিয়ে যাবে? বাবা বলেছে আম্মা স্টারের কাছে আছে। আমি একটু আম্মাকে দেখবো, একটু জড়িয়ে ধরবো, একটু আদর করে আসবো। শিশুটির এমন কথা শুনে অনেকেই বুক ফেটে যেত। মায়ের শূন্যতা তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে একটানা 15 দিন জ্বরে পড়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত বাশার সুলতান আর সহ্য করতে পারেননি। একদিন ছেলেকে বসিয়ে তিনি তার মায়ের সব কাহিনী খুলে বলেছিলেন। তার মা তাদের ভালোবাসেনি, তাদের ছেড়ে চলে গেছে অন্য পুরুষের সঙ্গে। সেই পুরুষ তার মাকে মেরে ফেলেছে। তখনও এজওয়ান বিশ্বাস করতে চাইতো না, কিন্তু সময়ের সাথে সাথে সত্যিটা তাকে মেনে নিতেই হলো। সে বুঝতে পারল তার মা সত্যি একজন প্রতারক ছিল। সে বাশার সুলতানকে ঘর জামাই করে রেখেছিল। বাশার সুলতানকে নিজের পরিবারের সাথে যোগাযোগটাও করতে দিত না তার মা, কারণ এজওয়ানের নানা ছিলেন ফ্রান্সের খুব প্রভাবশালী একজন মানুষ। টাকা, সম্পদ, জমি জমা কোনো কিছুরই অভাব ছিল না। তাদের প্রেম করে বিয়ে করেছিল বলে বাশার সুলতান প্রায় স্ত্রীর সব কথা মেনে নিত, আর সেই সুযোগটাই নিয়েছিল এজওয়ানের মা। ভালোবাসার আড়ালে ধীরে ধীরে একটা পরিবারকে ভেঙে দিয়েছিল সে, আর তার ভাঙা টুকরোগুলোকে নিয়ে মায়ের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বড় হয়েছে এজওয়ান। এই জীবনে এজওয়ান 2টো জিনিসকে ঘৃণা করে, 1 মা আর 2 পরকীয়া। অথচ এজওয়ান সেই ঘৃণিত মায়ের শেষ স্মৃতিটুকু সাথে করে ঘুরে বেড়াচ্ছে দীর্ঘ 29টা বছর। মাহি কফির মগ টেবিলে শব্দ করে রাখতেই এজওয়ান তড়িঘড়ি করে চেনটা শার্টের ভেতরে ঢুকিয়ে রাখে।
মাহি এজওয়ানকে চেনটা তড়িঘড়ি করে লুকাতে দেখে কপাল কুঁচকাল। এজওয়ান বা হাত দিয়ে কফির মগটা হাতে তুলে নিতেই মাহি জিজ্ঞাসা করলো, আপনার গলার চেইনটা কিন্তু সুন্দর, কোথা থেকে বানিয়েছিলেন? এজওয়ান কফির মগে চুমুক বসিয়ে গম্ভীর গলায় বলল, তোমার চাই এমন চেইন? না, ডিজাইনটা অনেক ইউনিক তো, তাই জিজ্ঞেস করা। সম্ভবত ফ্রান্সের কোনো একটা নামকরা চ্যাকরা বানিয়েছিল, এই জন্যই কথা মতো। কার? এজওয়ান ছোট্ট করে জবাব দিল। মাহি নিচে নেমে খাবারগুলো ঢেকে বাতি নিভিয়ে রুমে আসলো। আছে কি হয়েছেন? গুড নাইট। মাহি এগিয়ে আসলো। গুড নাইট মানে? ডিনার করবে না এই লোক? খাবেন না আপনি? এজওয়ান ছোট্ট করে জবাব দিল। না, ল্যাব থেকে খেয়ে আসছি। মাহি নিচে নেমে খাবারগুলো ঢেকে বাতি নিভিয়ে রুমে আসলো। এজওয়ান তখন ঘুমে চলে গেছে। মাহি তপ্ত শ্বাস ফেলে পাশে এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো মাহির অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজে। ঘুম জড়ানো চোখে হাত বাড়িয়ে ফোনটা অন করতে স্ক্রিনে সময় ভেসে উঠল 5:45। একটা দীর্ঘ হাই তুলে পাশ ফিরে তাকাতেই হঠাৎ থমকে গেল সে। বিছানার অন্য পাশটা খালি, এজওয়ান নেই। মাহি কপাল কুঁচকে আবারও তাকালো। লোকটা সাধারণত এত সকালে উঠে না, গভীর ঘুমে থাকে এই সময়। একটু অবাক হয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামলো সে। নিচে নেমে ড্রয়িং রুমে চোখ বোলালো। পুরো বাড়ি অদ্ভুত নীরব, এজওয়ানের কোনো চিহ্ন নেই। মাহি ভাবলো হয়তো বাইরে গেছে, তাই প্রধান দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতে হাত বাড়ালো, কিন্তু দরজায় হাত দিতেই বুঝলো পাসওয়ার্ড ছাড়া এটা খোলা সম্ভব না। আর মাহি পাসওয়ার্ড জানে না। একটু বিরক্ত হয়ে পাশের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো সে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। চারিপাশে হালকা কুয়াশার ঠান্ডা বাতাস, কিন্তু বাইরে কোথাও এজওয়ানের দেখা নেই। মাহির কপালে ভাঁজ এবার আরো গভীর হলো। হঠাৎ তার মনে পড়ল জিমের রুমে নেই তো। ধীরে ধীরে সেই দিকে হাঁটা দিল সে। জিম রুমের দরজার কাছে যেতেই ভেতর থেকে ভারী ধাতব শব্দ ভেসে এলো। মাহি দরজাটা আস্তে করে খুলল। ভেতরের দৃশ্যটা দেখে সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এজওয়ান তখন ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করছে। তার গায়ে শুধু কালো ট্রেনিং ট্রাউজার, উপরে শরীর সম্পূর্ণ খোলা। তীব্র একাগ্রতায় সে ডাম্বেল তুলছে আর নামাচ্ছে। প্রতিবার ওজন তুলতেই তার কাঁধের পেশিগুলো শক্ত হয়ে উঠছে, বাহুর শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে, বুকের প্রশস্ত পেশি ওঠানামা করছে দ্রুত শ্বাসে। জিমের হালকা আলোয় তার শরীরের প্রতিটা গঠন যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। অনেকক্ষণ ধরে একটানা ব্যায়াম করার কারণে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ঘামে ছোট ছোট বিন্দু কপাল বেয়ে গড়িয়ে গালে নেমে এসেছে। কিছু ফোঁটা বুকের উপর দিয়ে নেমে শক্ত পেশির রেখা অনুসরণ করে নিচে গড়িয়ে পড়ছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, শ্বাস একটু ভারী। ডাম্বেলটা নামিয়ে রেখে এজওয়ান 2 হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে দিল। সেই মুহূর্তে তার বুকটা আরো প্রসারিত হয়ে উঠল। মাহি দরজার কাছে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। এজওয়ান ঘাড় বেঁকিয়ে মাহিকে দেখে ইশারায় জিজ্ঞাসা করল, কিছু বলবে? মাহি দুদিকে মাথা নেড়ে না জানিয়ে ব্রেকফাস্ট বানাতে গেল। এজওয়ান টাওয়েল দিয়ে ঘরমাক্ত শরীর মুছে বোতল থেকে পানি খেতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এজওয়ান পকেট থেকে ফোনটা বের করে দেখলো ফ্লোরা ফোন করেছে। এজওয়ান রিসিভ করে কানে দিতেই ফ্লোরা ওপাশ থেকে বলল, হ্যালো এজওয়ান। বলো। ফিটজোরে কি চলে গেছো তোমরা, নাকি সিডনিতে আছো? এজওয়ানের কপাল কুঁচকে আসলো। আমরা তো ফিটজোরেতেই আছি, সিডনিতে থাকতে যাবো কেন? কাল কতবার করে ডাকলাম তোমার ওয়াইফকে, শুনলই না। কোথায়? মলে? না, সিডনিতে দেখেছি তোমার বউকে, সেজন্যই তো ফোন করলাম। এখন তো দেখি চলে গেছো তুমি। বাট কাল তো মাহি সিডনিতে যায়নি, ওকে তো আমি মলে বানিয়ে এসেছিলাম। কখন দেখছো সিডনিতে? বিকেলের দিকে হবে। লম্বা ওভারকোট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি বাবার সাথে ফোনে কথা বলে ও পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই দেখলাম। আমি ভেবেছি তুমিও এসেছিলে ওর সাথে। এখন তো মনে হচ্ছে তুমি জানোই না মাহি যে সিডনিতে আছে। আমাকে বলে যায়নি। আচ্ছা এখন রাখছি, আমি পরে ফোন করব। এজওয়ান কেটে দিল ফোন। টাওয়েলটা কাঁধে চেপে নিচে আসলো। মাহি ডিম পোচার ব্রেড সাজাচ্ছে প্লেটে। এজওয়ান চেয়ার টেনে বসে পড়ল। কি কি শপিং করলে কাল? মাহি আচমকা শপিং এর কথা শুনে চমকে উঠল। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, মেয়েদের জিনিসপত্রই কিনেছি। ও আচ্ছা, শপিং মল থেকে কি আর কোথায় গিয়েছিলে? না তো। আচ্ছা। কেন, কি হয়েছে? ফ্লোরা বললো তোমাকে নাকি সিডনিতে দেখেছে, তোমাকে ডেকেছিল। তুমি নাকি ও ডাকো শুনুনি? মাহি জুস মুখে নিয়ে বলল, না, আমি শপিং মলেই ছিলাম। দেখি কি কি কিনলা? মেয়েলি জিনিস আপনি দেখি কি করবেন? দেখা বারণ? না, বারণ কেন হবে, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি। এজওয়ান আর কিছু বলল না। ফোনটা হাতে নিয়ে সিআইডি ব্যুরোতে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করলো,
সাফন কোথায় এখন? রিপ্লাই আসলো সাফওয়ান বুড়োতেই আছে। এজওয়ান তপ্ত শ্বাস ফেললো। তাহলে মাহি সিডনিতে কি করতে গিয়েছিল? প্রিয়তমা রুমু, ভালোবেসে তোমাকে আমি রুমই ডাকবো। এত বড় নামে ডাকতে আমার কেমন যেন অস্বস্তি লাগে। রুমাইসা নামটা যতই সুন্দর হোক না কেন, আমার কাছে তুমি শুধু রুমু। তুমি হয়তো জানো না, তোমাকে আমি অনেক আগে দেখেছি, ফেসবুকে কথা বলার আগেও। সেদিন ছিল একটা বিয়ের অনুষ্ঠান, আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম। মানুষের ভিড়, আলো ঝলমলে সাজসজ্জা, হাসি আড্ডা সবকিছুর মাঝেও হঠাৎ আমার চোখ থমকে গেল এক জায়গায়। তুমি দাঁড়িয়েছিলে একটু দূরে। কি অপরূপ লাগছিল তোমায় জানো। উফ, সত্যি বলছি, ওই মুহূর্তে আশেপাশে সবকিছু যেন ঝাপসা হয়ে গিয়েছিল। সারাটা সময় আমি শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এত মানুষের মাঝে তুমি আমায় একাই আলাদা একটা আলো হয়ে দাঁড়িয়েছো। তখন তোমার নাম জানতাম না, এটাও জানতাম না তুমি আমাদের এমপি সাহেবের একমাত্র আদরের বোন। পরে কারোর কাছ থেকে তোমার নামটা জানতে পারলাম। ঢাকায় ফিরে প্রথম কাজই ছিল তোমাকে খোঁজা। ফেসবুকে সার্চ দিলাম, কিন্তু বিপদ হলো এই নামে তো শখানেক আইডি, কোনটা তোমার তা বোঝার উপায় নেই। তার উপরে তোমার আইডি আবার লক করা। তখন প্রোফাইল পিকও ছিল তোমার ব্যাক সাইডের একটি ছবি, মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। হয়তো তোমার আইডিটা আমার সামনেও এসেছিল, কিন্তু চিনতে না পেরে আমি স্ক্রল করে চলে গিয়েছিলাম। পরিচিতি কারোর কাছে গিয়ে তোমার আইডি চাইতে এমন যেন লজ্জা লাগছিল। সবাই বুঝে ফেলবে আমার মনের কথা, তাই আর কাউকে জিজ্ঞাসা করিনি। বিষয়টা সেখানেই থেমে গেল। তবুও অদ্ভুত ভাবে তোমায় খোঁজ নিতে ইচ্ছা করতো মাঝে মাঝে, কিন্তু কখনো ভাবিনি যাকে আমি এত হন্য হয়ে খুঁজেছি সেই মেয়ে একদিন নিজে থেকে এসে আমার পেজে কমেন্টে হাজির হবে। সেদিন তুমি প্রোফাইল পিক বদলেছিলে, তোমার মুখটি স্পষ্ট ছিল, বিশ্বাস করো না। আমার ছবি দেখে তোমাকে চিনতে এক সেকেন্ডও লাগেনি। সেদিন আমার কি যে খুশি লাগছিল তা ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মুহূর্ত যেন আমারই জীবনে এসে দাঁড়িয়েছে। যাকে আমি ভালোবেসে ফেলেছি চুপি চুপি, সেই মেয়ে কিনা আমার ডাইহার্ড ফ্যান। তাই আর দেরি করিনি, তোমার কমেন্টে রিপ্লাই দিলাম। সেখান থেকে শুরু হলো আমাদের কথা। আস্তে আস্তে কথা বাড়তে লাগলো। আমি চেষ্টা করছিলাম বুঝতে আমাকে নিয়ে তোমার অনুভূতিটা ঠিক কেমন। আর যেদিন বুঝলাম ইউ লাইক মি, সেদিন আমার কি অবস্থা হয়েছিল জানো? মনে হচ্ছিল এখনই যে যদি কুয়াকাটা সমুদ্রে ঝাঁপ দিয়ে বসি, চাঁদ তারাকে ডেকে বলি, দেখো পৃথিবীটা কত সুন্দর, আমার ভালোবাসাকে আমার কাছেই এনে দিয়েছে। সেদিন সন্ধ্যায় আমি মসজিদে গিয়েছিলাম। পকেট থেকে 5,000 টাকা বের করে হুজুরের হাতে দিলাম। বললাম, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন। হুজুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের দোয়া? আমি বললাম, আমার প্রেম, আমার রুমু যেন আমার হয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমার কথা শুনে হুজুর হেসে ফেললেন, তারপর মাথায় হাত রেখে বললেন, আল্লাহ ভালো রাখুক তোমাদের। সেই রাতটা আমি মসজিদেই কাটিয়েছিলাম। তাহাজ্জুদের নামাজ পড়লাম, সিজদায় মাথা রেখে শুধু একটা দোয়াই করলাম, রবের নিকট আমার রুমুকে আমার থেকে কখনো দূরে করো না। রুমু, একটা কথা বলি, তুমি যখন আমাকে সামনে থেকে দেখবে দয়া করে আমাকে প্রত্যাখ্যান করো না। আমি যেমন আমাকে তেমন করে মেনে নিও। শোনো, আমি আগামীকাল নওগাঁয় আসছি, আমরা দেখা করবো। আমি তোমাকে একটা শাড়ি পাঠিয়েছি, ওইটা পরবে, আর কানের পাশে এক গুচ্ছ লাল গোলাপ ফুল গুজে নিও, আর সাদা শার্ট পরে আসবো। তারপর তোমাকে আমি প্রাণ ভরে দেখবো। হয়তো সেই মুহূর্তেই বুঝে যাবো পৃথিবীতে আমার সব চাওয়ার নাম শুধু রুমু। ও তারপর যদি তুমি আমার হাতটা ধরো, হাত হবে মনে মনে শুধু এই কথাটাই বলবো, এগো হাত ধইরা ছাইরো না, হাত সামনে আগাইয়া ছাড়িয়া যাইও না, বন্ধু মায়া লাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগিয়া, হেতি তোমার টুর্ণ। রুমাইসা তুন্ডর পাঠানো চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে আছে। মিনিট 10 হবে। লোকটা তাকে আগে থেকেই পছন্দ করে, বিয়ে বাড়িতেও দেখেছে। রুমাইসার মাথা ভনভন করছিল ওইটুকু পরে। শাড়িটা মেলে জড়িয়ে ধরলো, আর তুর্ণ পাঠিয়েছে এই শাড়ি। রুমাইসা মুখ ডুবিয়ে দিল শাড়ির মাঝে, তারপর হোয়াটসঅ্যাপে তুর্ণকে ভয়েস পাঠিয়ে বলল, আমি পরবো আপনার এই পাঠানো শাড়ি,
কানের কাছেও গোলাপ ফুল গুছবো, তারপর আপনাকে দেখব। আর শুনুন তন্নু সাহেব, আপনাকে প্রত্যাখ্যান করার প্রশ্নই আসে না। আপনার জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়ে যাব না আমি মায়া লাগাইয়া। বাতাসি দূরে সোফায় বসে রুমাইসার কাণ্ড দেখছে। এত খুশি লাগছে রুমাইসাকে, অথচ 3 দিন পর নাকি তেহরানরা আসবে তাকে দেখতে। বাতাসি তপ্ত শ্বাস ফেলে নিচে আসলো। আফিয়া সুলতান তখন মেহরিনের মাথায় তেল মালিশ করে দিচ্ছে। বাতাসিকে দেখে বলল, বাতাসি মাথা নেড়ে না করলো, বলল, একটু বাহিরে মানে বাগানে যাব। ঠিক আছে যাও। বাতাসি বাগানে আসলো। হরেক রকমের ফল, ফুল, সবজির গাছ। বাতাসি এক একটা করে ফুলের গাছ ছুঁয়ে, সবজির গাছ ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগছে তার এই বাগানে, কেমন ফ্রেশ ফ্রেশ স্নিগ্ধ শান্তি অনুভূতি। বাতাসি একটা পাকা টমেটো ছেড়ে অন্যায় মুছে মুখে দিতে যাবে, এমন সময় পেছন থেকে পুরুষালী গলায় ভেসে আসলো, গাছের ফুল ধুয়ে খেতে হয় মিস, তা না হলে জীবাণু ঢুকে যায় পেটে। বাতাসির আর মুখে দেওয়া হলো না টমেটো। পেছনে ফিরে তাকিয়ে কণ্ঠের মালিককে দেখতে চাইলে দেখা মাত্রই চমকে ওঠে। এ তো সেই লোক সুলতান নিবাসে দেখেছিল অয়ন। বুঝতে পারেনি এটা বাতাসি, সেজন্য চমকিত অবস্থায় চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড আপনি? বাতাসি তার এমন নাম শুনে কপাল কুঁচকে ফেলল। ব্ল্যাক ডায়মন্ড বলছে কেন? বাতাসি চোখ নিচু করে বলল, আমার একটা নাম আছে। ও আচ্ছা, কি নাম বলুন শুনি তাহলে। বাতাসি। বাতাসি ইউনিক আর আনকমন নাম তো। বাতাস বলে ডাকি। আপনি বাতাসের মতো, মনে হয় একটু বাতাস হলেই আপনি উড়ে যাবেন বাতাসের সাথে। বাতাসি তাকালো অয়নের দিকে। অপমান করেছে নাকি এই লোক? অপমান করলেন নাকি? আস্তাগফিরুল্লাহ, এই শব্দ আমার সাথে যায় না। আপনি এখানে যে? শুনলাম রুমাইসার নাকি বিয়ে। আপনার সাথে হওয়ার কথা ছিল না? পুরোপুরি হওয়ার কথা ছিল না, জাস্ট কথা উঠেছিল তো। রুমাইসা নাকি কাকে পছন্দ তার সাথে বিয়ে হচ্ছে? না, মেহেরিন আপুর কাজিনের সাথে হচ্ছে। ও আচ্ছা, এখানে দাঁড় করিয়ে কি কথা বলবেন সব? ভেতরে যেতে বলবেন না কেন যে? বাড়িটা তো আমার না, আপনি ভেতরে গেলে যান, মানা তো করিনি আমি। অয়ন চলে গেল ভেতরে। বাতাসিও পেছন পেছন নিজের রুমে আসতেই দেখলো তার বাটন ফোনটা অনবরত বাজছে। বাতাসি ফোনটা ওয়ার্ড্রপের উপর থেকে নিয়ে দেখলো তার বান্ধবী ফোন করেছে। বাতাসি রিসিভ করে কানে নিল। বল। ওপাশ থেকে বাতাসির বান্ধবী বলে উঠল, কি খবর তোর? ভালো, তোর? ভালো। ঢাকা আসবি কবে? দিনক্ষণ ঠিক নেই। জামাই ছেড়ে কেউ বাহিরে থাকে? ভাইয়াকে নিয়ে যেতিস সাথে করে। তার কাজ ছিল। খেয়াল রাখিস ভাইয়ার উপর। দিনকাল যা হচ্ছে চারিদিকে। তিন্নি ম্যাডামের সাথে গতকাল রাতে ভাইয়াকে দেখলাম, দুজনে মিলে হোটেলে খাবার খাচ্ছে। তাদের মধ্যে কিছু নেই তো আবার? বাতাসি ভ্রু কুচকে আসলো। কি থাকবে তাদের মাঝে? বোকা নাকি তুই? বুঝিস না কি থাকার কথা বলছি? তোর অনুপস্থিতিতে ভাইয়া আবার তিন্নি ম্যাডামের সাথে। মাথা ঠিক আছে তোর? কি সব আজবাজে কথা বলছিস? উনি এমন কিছু করতেই পারে না। হইছে, ফাফর কম দে তো। আজকালকার পুরুষগুলো সুন্দরী বউ রেখেই পরকিয়া করে, আর সেখানে তো ভাইয়া তোকে মানেই না। সেদিনও তো নীল খেতে দেখলাম। দেখিস আমার ধারণায় সঠিক বের হবে। উনি সত্যি। চুপ কর তুই মিথি। আচ্ছা যা, তোর আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আমি তোকে ছবি পাঠাবো। হোয়াটসঅ্যাপ আছে না? না, বাটন ফোন আমার। একটা স্মার্টফোন কেন, তারপর আমার পাঠানো ছবিগুলো দেখিস। বাতাসি হ্যাঁ না কিছু না বলে ফোনটা কেটে দিল। তারপর নিজের সাইড ব্যাগটা চেক করে দেখলো 1010 টাকা আছে। সোলেমান যে চেক দিয়েছিল সেখান থেকে বাতাসি 20,000 টাকা তুলেছিল। 10,000 টাকার মধ্যে একটা নর্মাল ফোন কিনবে বাতাসি। সাইড ব্যাগ নিয়ে রুমাইসার কাছে গেল। রুমাইসা তখন টিভি দেখছিল। বাতাসি এসে বলল, আপু চলো না একটু বাজারে যাই, একটা ফোন কিনবো। রুমাইসা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিসের ফোন কিনবা তুমি? একটা টাচ মোবাইল কিনবো। আচ্ছা চলো। রুমাইসা ঘর থেকে নিজের সাইড ব্যাগ সাথে নিয়ে বের হবার সময় ডক্টর অয়নের সাথে দেখা। তিনি ওদের দুজনকে বাইরে যেতে দেখে বলল, কোথায় যাচ্ছ তোমরা? বাজারে ফোন কিনতে। বাতাসি। আমিও যাই তাহলে। কোনো সম্পর্কে তোমাদের থেকে বেশি ভালোই বুঝি। রুমাইসা আসেন বলে হাঁটা ধরল।
তারা সুলতানপুর থেকে হেঁটেই বকচত্বরে আসলো। সেখান থেকে একটা ফোনের দোকানে ঢুকে অয়ন একটা ভালো ফোন দেখাতে বলল। এত দামের না, আমাকে 8-10 হাজারের মধ্যে দেখান ফোন। এই দামের ফোন বেশি দিন ইউজ করতে পারবেন না ব্ল্যাক ডায়মন্ড। না পারলাম, আমাকে এই দামের মধ্যেই কিনতে হবে। টাকার সমস্যা থাকলে আমি দিই, পুরো না হয় সময় সুযোগ বুঝে ব্যাগ দিবেন। না আপু, তুমি দেখো ফোন। দোকানদার লাখ টাকার ফোন দেখালে বাতাসি সাথে সাথে বলে বসলো। রুমাইসা দেখলো ফোন। 10,000 টাকার মধ্যে একটা ফোন কিনে দেওয়া হলো বাতাসিকে। ফোন কেনা শেষে বাহিরে ফুচকা দেখে রুমাইসা নিজেকে আটকে রাখতে পারলো না, এগিয়ে এসে খেতে আরম্ভ করলো বাতাসিকে নিয়ে। ডক্টর অয়নও এগিয়ে আসলে রুমাইসা ফুচকারাকে বলল তাকেও 1 প্লেট দিতে। ডক্টর অয়ন হুটহাট খায় ফুচকা, তাই না করলো না। খাওয়ার মধ্যে রুমাইসা 3 জনের সেলফি তুললো। সেই সেলফি বাড়ি ফিরে আবার স্টোরিতেও দিল। সাথে সাথে তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ভরে গেল তুন্ন, তেহরান আর ইয়াসিনের মেসেজে। তুন্ন বলছে, এই আবার কে, কাজী নাকি? তেহরান বলছে, বেয়ান সাহেবা, ছবির এই বেটা তো বহুত হ্যান্ডসাম আছে, তা এই কি সে আপনার তরুণ? ইয়াসিন বলতেছে, ডক্টর অয়ন নওগাঁ গেছে, তোমরা 3 জন আবার ঘুরতেও বের হয়েছো, ফুচকাও খাচ্ছ। এদিকে তোমার এই ভাবিটা যে না খেয়ে থাকে, খোঁজ নিয়েছো কখনো? স্বার্থপর কোথাকার। রুমাইসা হতবিহ্বল হয়ে গেছে ইয়াসিনের এমন কথা শুনে। ইয়াসিন ফোন হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখছে স্টোরিটা। বাতাসি মেয়েটার এখন মাথা থেকে কাপড় সরে গেছে, সামনে দিয়ে বুকের উপর মেলে রাখা চুলগুলো ছাড়া আবার স্ট্রেটও করেছে, মুখে একটা গ্লাসি গ্লাসি ভাইব দিচ্ছে। আগের তুলনায় কিঞ্চিত স্বাস্থ্য হয়েছে। ইয়াসিন স্টোরিতে রিপ্লাই করলো, ফালতু লাগছে সব কটাকে। রুমাইসা অ্যাংরির ইমোজি পাঠালো। সোলেমান এসে সামনে বসতে ইয়াসিন ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। সোলেমান মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। একটু আগেই সংসদ থেকে ফিরেছে। ইয়াসিন বারবার কিছু বলতে চাচ্ছে, কিন্তু গলায় কথাটা আর মুখে আসছে না। অনেকক্ষণ হাঁসফাঁস করে এবার অধৈর্য হবার সাথে সাথে খানিক বিরক্তি নিয়েই বলল, ভাই ভাবিরা ঢাকা আসবে কবে? অনেকদিন তো হলো গেছে, এবার তো চলে আসা উচিত। সোলেমান ভ্রু কুচকালো। ইয়াসিনের এমন কথা শুনে 2 দিনও হয়নি নওগাঁ থেকে ঢাকা এসেছে, এর মধ্যে নাকি অনেক দিন হয়ে গেছে। কোথায় অনেক দিন হলো? 2 দিন হয়েছে কেবল। আর তাছাড়া আমার বউ আসবে কি আসবে না তাতে তোর কি? আমার আবার কি হবে? এমনি জিজ্ঞেস করলাম, কবে আসবে সেটা বলেন তাহলে। যেদিন আমার মন চাইবে সেদিন। আপনার মন চাইবে কবে? যেদিন তোর ভাবির মন চাইবে। ভাবির আবার মন চাইবে কবে? সোলেমান এবার রাগান্বিত হলো। বেটা এত জিজ্ঞাসা করছে কেন? সমস্যা কি তোর? আমার বউ যেদিনে আসুক। তোর এত মাথা ঘামাতে দেখে তো সন্দেহ হচ্ছে। কি হয়েছে কি তোর? ভাই আমার খাইতে সমস্যা হয়, জামা কাপড় ধুতে সমস্যা হয়। তো তোর জামা কাপড়কে আমার বউ এসে ধুয়ে দেবে? তোকে রেঁধে খাওয়াবে? না, তা করতে যাবে কেন আপনার বউ? তাহলে? আমার বউটা যে নিয়ে গেছে আপনার বউ, ফেরত দিয়ে যাইতে বলেন, আমার অসুবিধা হচ্ছে প্রচুর। সোলেমান এবার জানতে চাইল, কে তোর বউ? কেন জানেন না আপনি? না তো। ভুলে গেছেন? আমার যে গাছের সাথে বেঁধে বিয়ে পড়ায় দিছিল বাতাসির সাথে। বাতাসি তোর বউ? তো কি জানি, জীবনে তো বউ বলে স্বীকার করতে দেখলাম না। বাই দ্য ওয়ে, তোর ডিভোর্সটা যেন কবে হচ্ছে? কথা বলি নাই এখনো উকিলের সাথে। ঠিক আছে, আমি কথা বলে নেব উকিলের সাথে। ইয়াসিন এবার ফোঁস করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনার কথা বলতে হবে কেন? আমার ডিভোর্সের বিষয়ে আমি বলে নেব। আর তাছাড়া ভাই, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। ভাই বাতাসির ভাইয়ের হতো। সোলেমানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। থানা থেকে ফোন করেছে। সোলেমান ফোন কানে নিয়ে বেরিয়ে গেল। ইয়াসিন ঠায় দাঁড়িয়ে রইল, আর হলো না জিজ্ঞেস করা তার। সোলেমান গাড়িতে উঠে ওসিকে ফোনে জিজ্ঞাসা করলো, পেয়েছেন খোঁজ? শেখর কোথায়? শেখর বাংলাদেশে নেই সোলেমান। নেই মানে? কোন দেশে গেছে আর কিভাবে গেল? কোনো প্রাইভেট জেটে করে গেছে, কেউ পেছন থেকে তার ব্যবস্থা করে দিছে। কোন দেশে আছে জানা হয়নি। ওর বাপ জানে না কিছু? না। সামির? ওই ছেলেও জানে না, মারা হয়েছিল, বারবার এক কথা জানে না। তারপরেও ওদের উপর 24 ঘন্টা নজর রাখা হয়েছে। ঠিক আছে, আপনাদের দ্বারা যে কিছু হওয়া সম্ভব নয় তা আমার আগে বোঝা উচিত ছিল। রাখছি। সোলেমান ফোন কেটে দিল। এই জন্যই সে পুলিশকে দিয়ে কোনো কাজ করাতে চায় না। সে নিজ হাতে শাস্তি দিতে চায়। শেখর জাস্ট তার হাতে নাগালে আসুক শুধু।
ওর যে কী হাল সোলেমান করবে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সোলেমান বাইতুল মুকাররমে আসলো। আজ অপূর্ণা মুসলমান হচ্ছে শুনেছে। অপূর্ণা থেকে নামকরণ করে পূর্ণা করা হয়েছে। সোলেমান দেখা করলো পূর্ণার সাথে। রমনার পাশে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে সোলেমান, সাথে এনজিওতে কাজের ব্যবস্থা। সোলেমান পূর্ণার মেয়েটাকে কোলে নিল, টুকটাক কথাবার্তা বলল, তারপর চলে গেল। পূর্ণা মাগরিবের আজান শুনে বাড়ি ফিরে অজু করে আজ প্রথমবারের মতো নামাজ আদায় করলো। মোনাজাতে রবের নিকট দু হাত তুলে প্রেমাকে স্মরণ করলো। তার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ জানালো জান্নাতের। ইহকালে সুখ পেল না, পরকালে যেন এখন আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়ে সুখ দেয়। যে সুখের আশায় মেয়েটা মরণ চাইতো প্রতিনিয়ত, রব যেন এবার প্রেমাকে কবুল করে নেয়। হাসরের ময়দানে যেন সবচেয়ে সুখী রমণী হিসেবে পূর্ণা প্রেমাকে দেখে। কদিন আগে এজওয়ান পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়ায় অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপ করেছে। আগামী সপ্তাহ থেকে এই টুর্নামেন্টের মূল ম্যাচগুলো শুরু হবে, তাই এই কদিন সে প্রায় সময় পেলেই ফোন হাতে নিয়ে প্র্যাকটিস করছে। কখনো স্ট্র্যাটেজি দেখছে তো কখনো গেম খেলছে। সন্ধ্যার সময়টাও ঠিক তেমনই। এজওয়ান বিছানার উপর আধা শোয়া হয়ে ফোনে মনোযোগ দিয়ে পাবজি খেলছিল। স্ক্রিনের দিকে তার পুরো মনোযোগ। ঠিক তখনই মাহি রুমে ঢুকে এসে শান্ত গলায় বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এজওয়ান চোখ না তুলে পুরো দৃষ্টি ফোনের স্ক্রিনে রেখেই বলল, বলো। মাহি একটু বিরক্ত গলায় বলল, সিরিয়াস কথা, মনোযোগ দিন আমার দিকে। এবার এজওয়ান ফোনটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে গেল। রুমের কোণের দোলনায় গিয়ে বাবু হয়ে বসে পড়ল। তারপর দোল খেতে খেতে বলল, নাও এবার পুরো দৃষ্টি তোমাকেই দেব। বসো দেখি। গাঢ় উঁচু করে তোমার মুখের দিকে তাকানো সমস্যা হচ্ছে? মাহি ফ্লোরের দিকে তাকালো। কোথায় বসবো? ফ্লোরে? এজওয়ান দোলনার দিকে ইশারা করলো। মাহি আবার তাকিয়ে দেখলো দোলনার পুরো জায়গাটাই এজওয়ান দখল করে বসে আছে। মাহি ভ্রু কুচকে বলল, কি দোলনা কিনে আনছেন? দেখেছেন চোখে সেটা? আপনি বসা মাত্রই তো পুরো জায়গা দখল করে নিয়েছেন। তাহলে আমি কোথায় বসবো? আপনার মাথায়? এজওয়ান একটু দেরি করলো না, হঠাৎ হাত বাড়িয়ে মাহিকে টেনে নিজের কোলের উপর বসিয়ে বলল, শালি, আমার মাথায় না বসে কোলে বসো, তাহলে আরো ফিল হবে আর খেলতেও সুবিধা হবে। দুজনের পাশাপাশি খেলতে সুবিধা হবে। মাহি চোখ বড় বড় করে তাকালো। পাশা মানে কি বোঝালো এই লোক? উঠে যেতে চাইলে এজওয়ান টেনে বসিয়ে দিল। বসে থাকছে এমরি, আমি পাবজি খেলার কথা বলছি। এই দেখ হাতে। মাহি তাকিয়ে দেখলো সত্যি ফোনের স্ক্রিনে পাবজি গেম চলছে। মুখ বাঁকিয়ে বলল, পিচ্ছি পোলাপনের মতো এসব খেলছেন কেন? এজওয়ান হালকা হাসলো। সামনে টুর্নামেন্ট আছে, নাম দিয়েছি। আর এইসব খেলায় আমি আমার ওস্তাদ। প্রফেশন বললো এজওয়ান জয়েন হয়ে যাও, আমাদের ভার্সিটিতে নাম ডাক এনে দাও। তাই জয়েন হলাম। তুমি চাইলে আমার সাথে খেলতে পারো, দেখবে শেষে হেরে যাবে। মাহি গম্ভীর মুখে বলল, এমন ফালতু খেলা আমি পারি না, আসল কথায় আসা হোক। এজওয়ান এবার সত্যি একটু মনোযোগ দিল। আচ্ছা বলো, শুনছি। মাহি ধীর গলায় বলল, আমাকে আমেরিকা যেতে হবে। কথাটা শুনে এজওয়ানের হাত থেমে গেল। ফোনের স্ক্রিনের চরিত্রটা তখনও দৌড়াচ্ছে, কিন্তু তার আঙ্গুল আর নড়ছে না। এজওয়ান ভ্রু কুচকে তাকালো। আমেরিকা যাবে কেন? আপনি তো জানেন আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করি। অস্ট্রেলিয়া থেকে কয়েকজন যাচ্ছে, আমিও তাদের সাথেই যাব। এজওয়ান একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, ফিরবে কবে? সপ্তাহখানিক লাগবে ফিরতে। কিছুক্ষণ ভেবে এজওয়ান বলল, ঠিক আছে, আমি তোমার সাথে গার্ড পাঠাবো। মাহি তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, তার দরকার নেই। এজওয়ান গম্ভীর গলায় বলল, দরকার আছে, তুমি তো হারিয়ে যাওয়ার এক্সপার্ট। মাহি হালকা হাসলো। হারাবো না, আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখবো। আর ফেরার পথে আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। কি সারপ্রাইজ? বলে দিলে সারপ্রাইজ থাকে নাকি? আমিও যাই তোমার সাথে তাহলে আমেরিকায়। আমি দেখি আমার বউকে কেমনে ট্রাভেলার। নেক্সট টাইম শিওর নিয়ে যাব। এবার আরেকটা কথায় আসি। আসো। আচ্ছা, আপনার ওই এআই চালিত স্মার্ট সিটি মনিটরি অ্যাপসটা কিভাবে চালানো যায়? হঠাৎ ওটার কথা জিজ্ঞেস করছো যে? না, এমনি কৌতূহল শুধু। ওটার অ্যাক্সেস কাদের কাছে? ফুল অ্যাক্সেস আমার আছে, আর হাফ প্রসেসরও আছে। ও, এই অ্যাপস এখনো কেউ কিনতে চায়নি আপনার কাছে? চেয়েছে তো অনেক দেশ, তবে দেয়নি। আমার সৃষ্টি আমি কোথাও সেল করবো না, তোমার কাছেই নাও। মাহির কপালে ভাঁজ পড়ল সে কথা শুনে। মাহি উঠে যেতে যেতে বলল, কি আশ্চর্য, আপনার অ্যাপস আমি কিনতে যাব কেন? আপনার জিনিস মানেই তো আমার জিনিস, ভুলে গেছেন কথাটা? কেনার তো প্রশ্নই আসে না। মাহি চলে যেতে এজওয়ান বাঁকা হাসলো। দোলনা ছেড়ে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে
দুহাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তার ছেলের সহিত বলল, আমি জানি তোমার কি উদ্দেশ্য, আর এটাও জানি মারিও। তোমার আইডেন্টিটি আমি শুরু থেকে জানি। তোমাকে মাহি চৌধুরী আমি এমনি এমনি বিয়ে করিনি। তুমি আমার কাছে জাস্ট হাতে দুটি আঙ্গুল। আমি একটু জোরে শ্বাস ফেলে তোমার অস্থির এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই না তুমি পৃথিবী থেকে বিলীন হয়ে এত তাড়াতাড়ি। আমি জানি তোমাকে আমার বাঁচিয়ে রাখার সিদ্ধান্তটা হবে আমার ধ্বংসের একমাত্র কারণ। তারপর আমি সেই ধ্বংসেরই কেই গ্রহণ করব। তোমার হাতে আমার ধ্বংস ফরজ, আমি তা কবুল করে নিলাম। আহমেদ বাড়িতে সব গোছগাছের কাজ চলছে। তানজিলা বেগম বোরখাটা পরে তেহরানের রুমে আসতে দেখলো তেহরান জামা কাপড় ভরছে ব্যাগে। সেই ফাঁকে চোখ গেল তানজিলা বেগমের আলমারিতে। এক সাইড ভরা শাড়ি আর শাড়ি। ভ্রু কুচকালেন তা দেখে। কি আশ্চর্য, তার ছেলের আলমারিতে মেয়েদের শাড়ি। শাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো অল্প বয়সী মেয়েদের শাড়ি। এগিয়ে গিয়ে শাড়িগুলোতে আরেকবার চোখ বুলিয়ে বলল, কিরে, তোর আলমারিতে মেয়েদের শাড়ি আসলো কোথা থেকে? তেহরান চমকালো। সে খেয়ালই করেনি যে তার মা এসেছে রুমে। পিছু ফিরে মাকে শাড়িগুলোর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, তোমার বৌমার জন্য কিনেছি। ছেলের এমন কথা শুনে সরল দৃষ্টিপাত করে ছেলের দিকে তাকিয়ে বলল, তোর তো বিয়েই হয়নি, বৌমা আসলো কোথা থেকে? বিয়ে হয়নি, হবে তবে সামনে। তোমার সেই বৌমার জন্য। রুমাইশা? হুম। তানজিলা বেগম শাড়িগুলো গুনে গুনে দেখলেন। হবে 15টা থেকে 17টা। কালেকশনগুলো দারুণ শাড়ির। আলমগীর আহমেদ তারা দিতেই তারা সকলে বের হলেন নওগাঁর উদ্দেশ্যে। দিনটা আজ বুধবার। তেহরানের পুরো পরিবার এসেছে মেহেরিনদের বাড়িতে। আগামী শুক্রবার তারা রুমাইসাকে দেখতে সুলতান ভিলায় আসবে। একথা রুমাইসার কানে এসে পৌঁছালো দুপুরের নাগাদ। কথাটা শুনেই মনটা ভার হয়ে গেছে। তার ভালো লাগছে না। শুক্রবার তেহরানরা আসবে তাকে দেখতে, আর আগামীকাল তার তুর্নর সাথে দেখা করার কথা। কোন দিকে যাবে সে তুর্নকে বিষয়টা বলতে তুর্ন বলল, সমস্যা নেই, তোমাকে সাথে করে নিয়েই তোমার বাড়িতে যাব। তোমার পরিবারের পায়ে ধরে হলেও রাজি করাবো। রুমাইসার সেই কথা শুনে কি যে ভয় লাগতে শুরু করলো। মেহরিনকে বলল বিষয়টা। মেহরিন কি বলবে বুঝতে পারল না, সেজন্য স্বামীকে ফোন করলো। সোলেমান তখন সবেই নিবাসে এসেছে। আগামীকাল নওগাঁয় যাবে সে। বইয়ের ফোন পেয়ে রিসিভ করে কানে নিতে নিতে সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে সালাম দিয়ে বলল, সব ঠিকঠাক আছে বিবিজান? কোনো সমস্যা হচ্ছে না তো? মেহরিন সালামের জবাব দিয়ে বলল, জি, সব ঠিকঠাক আছে। আপনি কোথায় এখন? বাসায় আসলাম কেবল। একটা কথা বলতাম। বলো না। আপনার তুলোকে পছন্দ হলো না কেন? কি সমস্যা ছিল তার মাঝে? এমনি হলো না পছন্দ? কেন, তেহরানকে তোর পছন্দ হয়নি? আমার ভাই পছন্দ হবে এটাই তো স্বাভাবিক, বাট আবার আপনার পছন্দে কি আসে যায়? সংসার তো আমি আপনি করবো না, করবে আপু। সেক্ষেত্রে তার পছন্দ অপছন্দকে মূল্যায়ন করুন। তার মতামতকে আমি মূল্যায়ন করেছি। কিভাবে? তার পছন্দ না তেহরান ভাইয়াকে। তেহরানকে পছন্দ না হলে আশা করি তার তরুণকেও পছন্দ হবে না। এই কথা কেন বললেন? এমনি। তুমি কি এটাই বলতে চাচ্ছিলে নাকি অন্য কিছু? তুলো দেখা করবে আপুর সাথে। কি জন্য? জানি না, দুজন দুজনকে খুব ভালোবাসে। বিষয়টা আর একটুখানি ভেবে দেখুন না। ভাবি আমার শেষ মেহেরিন দেখা করতে চাইছি রুমাইসা। ওকে, তাহলে শেষবারের মতো দেখা করে আসুক। আমি জানি ওর দ্বিতীয়বার দেখা করতে চাইবে না তরুণের সাথে। তেহরানকেও পাঠাবো সাথে। কি আশ্চর্য হচ্ছে কেন? তেহরানকেও পাঠিয়ে দেবো। এখন এই টপিক রেখে বলো, বাচ্চার মা কেমন আছে? ভালো আছে, তবে বাচ্চা নাকি তার বাবাকে খুব মিস করছে বললো। আর বাচ্চার মা? বাচ্চার মায়ের ইচ্ছে অনিচ্ছে আর কি যায় আসে? বাচ্চার বাবা তো তার সময় হলে তখনই আসবে। এত বড় মিথ্যা অপবাদ! এখনই চলে আসো তাহলে নওগাঁ। দিলাম না হয় মিথ্যে অপবাদ। এতে যদি স্বামী পাই কাছে, তাহলে এমন মিথ্যে অপবাদ আরো দেব। আমি বিশ্বাস করি সম্পর্কে সময় না দিলে পৃথিবীর সব থেকে সুন্দর ভালোবাসাও ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর আমি চাই না আমাদের ভালোবাসা শেষ হয়ে যাক। সোলেমান উল্টা হাঁটা ধরল। নিবাস থেকে বের হয়ে গাড়িতে উঠতে নেবে এমন সময় ইয়াসিন এসে জিজ্ঞাসা করলো, কোথায় যান? ফাইল রেখে আসছিলেন ক্লাবে। সোলেমান ফাইলটা গাড়ির পেছনে সিটে ফেলে দিয়ে বলল, নওগাঁ। মেহরিন চমকালো সে কথা শুনে। সত্যি নওগাঁ আসছেন? যান। ইয়াসিন সে কথা শুনে লাফ দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে বলল, একা একা গেলে পুরো রাস্তা বোর হয়ে যাবেন ভাই, সেজন্য আমার যাওয়া উচিত আপনার সাথে।
সোলেমান ভ্রু কুচকালো সেই কথা শুনে, বিড়বিড় করে ওর বাটপার বলে গাড়িতে উঠে বসলো। ইয়াসিন স্লো ভলিউমে গান ছেড়ে লালা লালা করতে করতে গাড়ি চালালো। সন্ধ্যার দিকে বাড়ির বাগানে চেয়ারে বসেছিল বাতাসি, অয়ন, রুমাইসা। তারা কথাবার্তা বলছে, হাসছে। ঠিক সেই মুহূর্তে বাতাসির হোয়াটসঅ্যাপে মিথির মেসেজ আসে। কয়েকটা ছবি পাঠিয়েছে যেখানে ইয়াসিন তিন্নি ম্যামের সাথে হোটেলে বসে খাবার খাচ্ছে। এখানে পরকীয়ার কি হলো বাতাসি তা বুঝতে পারলো না। খেতেই পারে খাবার, হোটেলটা স্কুলের ওইদিকে, আর তাছাড়া ইয়াসিন তো হোটেলেই খাচ্ছে, হয়তো দেখা হয়ে গেছে। বাতাসি মাথা ঘামালো না, আড্ডায় মনোযোগ দিল। এই ডক্টর অয়ন লোকটা খুব মজার, এমন এমন কথা বলে যে না হেসে পারা যায় না। ঠিক সেই সময় ভিলার গেট দিয়ে কালো একটা গাড়ি প্রবেশ করে। বাতাসির খেয়াল আসে না, সে হাসতে ব্যস্ত। ইয়াসিন গাড়ির ভেতর থেকে দেখলো বাতাসিকে হাসছে, এভাবে প্রাণ খুলে হাসছে। এভাবে হাসতে তো ইয়াসিন কখনো দেখেনি তাকে। সবসময় টলমল কান্না চোখে দেখে এসেছে, আর সেই চোখে ইয়াসিন অভ্যস্ত হয়ে গেছে। তবে আজ কোন বাতাসিকে দেখছে সে, হাসিটা সুন্দর, তবে ইয়াসিন মানতে পারল না। সোলেমান ততক্ষণে গাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরেছে। রুমাইসা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরল। ইয়াসিন গাড়িটা পার্কিংয়ে রেখে কঠিন চোখে একবার বাতাসিকে দেখে চলে গেল। বাতাসি একবার চেয়েছিল ইয়াসিনের পানে, চোখাচোখি হতেই আর তাকায়নি। অয়নের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে। ইয়াসিন রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসলো, পা ঝুলিয়ে, দুহাত খাটে ভর দিয়ে। পা দুলাতে দুলাতে বারবার দরজার পানে তাকালো। কিরে, কেউ তো আসছে না এই দরজা দিয়ে। পরক্ষণে ইয়াসিন নিজের মনকে প্রশ্ন করলো, কে আসবে? কার জন্য অপেক্ষা করছিস তুই? ইয়াসিন বিছানা থেকে উঠে জানালার সামনে আসলো। রুমের ঠিক নিচে এখনো বাতাসি অয়নের সাথে গল্প করছে হেসে হেসে। ইয়াসিনের সহ্য হলো না, বোতলটা হাতে নিয়ে কুলি করার জন্য পানি নিল মুখে। তারপর সেই মুখ ভর্তি পানি সব ছুঁড়ে ফেললো নিচে, গিয়ে পড়লো অয়নের গায়ে। ইয়াসিন পৈশাচিকভাবে হেসে জানালা থেকে সরে গিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।